আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান দিনার, পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা গুণগত রসায়নের সিকিউ সলভ করব। চলো শুরু করি। আমাদের প্রথমে যে টাইপটি রয়েছে, টাইপ 1, এটি হচ্ছে আমাদের পরমাণু মডেল। আমাদের বইয়ে দুইটি পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করা হয়েছে, একটি হচ্ছে রাদারফোর্ড, আরেকটি হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। তো আমরা দুইটি পরমাণুরই পরীক্ষা করে নিব এবং একই সাথে দুটি পরমাণুর সুবিধা এবং অসুবিধা পড়ে নিব এবং দুটি পরমাণু মডেলের তুলনা করে নিব। তো এইগুলা যেহেতু থিওরি পড়াশোনা, তো এইগুলো আমি দেখাচ্ছি না। তো তোমরা কি করতে পারো, এই যে দুইটা পরমাণু আছে, এই দুইটা পরমাণুর ব্যাখ্যা মানে কি কি কার্যক্রম করা হয়েছিল এক্সপেরিমেন্টে, এদের সুবিধা অসুবিধা এবং এদের মধ্যে তুলনা এবং কোনটা বেশি গ্রহণযোগ্য। তো বোর মডেল বেশি গ্রহণযোগ্য। তো বোর মডেলে আমরা কয়েকটা ইকুয়েশন পাই, সেগুলো যদি আমরা লিখতে চাই, মানে বোর মডেল থেকে আমরা তিনটা ধারণা পাই। বোর মডেল থেকে আমরা তিনটা ধারণা পাই। এক নম্বর ধারণা যেটা হচ্ছে শক্তি স্তর বা আমাদের যে কক্ষপথ আছে সেটা ধারণা। সেখানে আমরা কি পাই, যে শক্তিপথ বা সরি, শক্তি স্তর বা কক্ষপথ গুলো কি n ইকুয়ালস টু 1 2 3 এইভাবে চলতে থাকে, মানে যেটাকে আমরা কি বলতেছি কে এল এম এন, এভাবে দিই। অ্যান্ড সেকেন্ড যেটি, সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ সম্পর্কে জানতে পারি। সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। তিন নম্বরে যেটা জানতে পারি সেটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ। তো শক্তির শোষণ বা বিকিরণ যেটা, মানে আমাদের যে শক্তি শোষিত বা বিকিরিত হচ্ছে, সেই শক্তি ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে সি হচ্ছে আলোর বেগ। তো সেখান থেকে আমরা কয়েকটা সূত্র জানতে পারি। সে কি কি সূত্র, সেটা হচ্ছে দেখো এখানে আমাদের বেগ আছে, ব্যাসার্ধ আছে এবং শক্তি আছে। তো সূত্রগুলো কি, আমরা যদি এন তম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, সেটা কি, সেটা হচ্ছে আর নট ইন্টু এন স্কয়ার ডিভাইডেড বাই জেড। এখানে আর নট কি, আর নট হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের, আর নট কি, আর নট হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এন কি, এন হচ্ছে এন তম কক্ষপথ এবং জেড কি, জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 0.53 এন স্কয়ার ডিভাইড বাই জেড। এটা কিসে আসবে, এটা অ্যাংস্ট্রম আসবে। ঠিক আছে, এটা কিসে আসবে, এটা অ্যাংস্ট্রমে আসবে। দেখো এরপরে আমরা আর কিছু সূত্র দেখি। সেটি হচ্ছে ধরো যে শক্তির সূত্র যদি দেখতে চাই, ই এন, এন তম কক্ষপথের শক্তি কি, সেটা হচ্ছে ই ওয়ান ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। এখানে ই ওয়ান কি প্রথম কক্ষপথের শক্তি, জেড কি পারমাণবিক সংখ্যা, আর এন কি, এন হচ্ছে আমাদের কক্ষপথ। ঠিক আছে, তো এটাকে কি লেখা যায়, এটা যদি আমরা শর্টকাটে মনে রাখতে চাই এমসিকিউ এর জন্য, -2.18 ইন্টু 10⁻⁻8 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। ঠিক আছে, এটা শক্তি যেটা আসবে সেটা জুলে আসবে। এন্ড এরপর আমরা বেগের সূত্র একটা বের করতে পারি। ভি এন, এন তম কক্ষপথের বেগ, সেটা কি, এটা হচ্ছে v1 ইন্টু জেড ডিভাইডেড বাই এন। তো এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় 2.18। মনে রাখবে দুইটাই 2.18, এটা জাস্ট মাইনাস, এটা প্লাস। আর এখানে ছিল -8, ওখানে ছিল উপরে ছিল -18, আর এখানের জন্য হবে 10⁶ ইন্টু 10⁶ ইন্টু জেড ডিভাইডেড বাই এন। দেখো এই দুটা কিন্তু প্রায় একই, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার নাই, তাই না? এখানে মাইনাস, এখানে প্লাস, আর এখানে 18 আর এখানে 6। তো এটা কিসে আসবে, এটা মিটার পার সেকেন্ডে আসবে। তো দেখি আমরা কয়েকটা প্রশ্ন। সেটা কি, দেখো এখানে কি, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা উদ্দীপকের মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে অধিক ফলপ্রসূ ব্যাখ্যা করো। তার মানে দেখো এখানে যে মডেল আছে, সেই মডেল কি হচ্ছে, এখানে n ইকুয়ালস টু 1 2 3 দেওয়া আছে, তার মানে কি আমাদের শক্তি স্তর দেওয়া আছে। এবং দেখো ইলেকট্রন বিকিরিত বা শোষিত হচ্ছে, এখানে কি বিকিরিত হয়ে দেখাচ্ছে, দেখো উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথের দিকে আসতেছে, তার মানে কি এটা অবশ্যই বোর পরমাণু মডেল। তাহলে এখন আমাদের কি করতে হবে, বোর এবং রাদারফোর্ড পরমাণুর মডেলের যে তুলনা সেটা এখানে লিখতে হবে এই প্রশ্নের আনসারে। দেখো এরপরে যেটা আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে আমাদের এখানে তেজস্ক্রিয় পদার্থ আলফা রশ্মি বিকিরিত হচ্ছে, এখানে সোনার পাত হ্যান ত্যান হাবিজাবি দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের উদ্দীপক এক যেটা, উদ্দীপক এক কি, উদ্দীপক এক হচ্ছে অবশ্যই রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমাদের যে, মানে আমরা তথ্যগুলো পাই বা যে ধারণাগুলো পাই সেগুলো দিতে হবে। যেমন ধরো যে এটার কেন্দ্রে একটি ধনাত্মক আধান থাকে,
তারপরে এই কেন্দ্রে যেটি থাকে সেখানে হচ্ছে ধনাত্মক চার্জ থাকে, এটাকে নিউক্লিয়াস বলা হয়। আবার দেখা যাচ্ছে যে খুবই কম, মানে পুরো ভরটা কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এবং বেশিরভাগ জায়গা ফাঁকা। তারপর ধরো যে তোমার কয়টি, যা 10 লক্ষে 2টি বা একটি জাস্ট ব্যাক হয়ে ফিরে আসে, বাকি সবগুলো চলে যায়। এইরকম কিছু আমাদের ধারণা আছে বা পরমাণু মডেলের যে বিশ্লেষণ আছে সেটা আমরা এখানে লিখবো। এখন দেখো এর পরের যে প্রশ্নটি, সেটি হচ্ছে ধ্রুবক 1 ও 2 এর পরমাণু মডেল সম্পর্কে তুলনা করা। তার মানে দেখো ধ্রুবকের 1 কি, ধ্রুবকের 1, দেখো ইলেকট্রনের, দেখো নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাচ্ছে, আবার কি n ইকুয়ালস টু 1 2 3 দেয়া আছে। আর এখানে কি দেয়া আছে, দেখো 2 নম্বরে কি, দেখো মাঝখানে নিউক্লিয়াস আছে আর দুইটা অরবিট করে ইলেকট্রন ঘুরতেছে। তার মানে কি, প্রথমটি হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল এবং দ্বিতীয়টি রাদারফোর্ড পরমাণু মডেল, এদের তুলনা দিতে হবে। তো আমাদের পরবর্তী টাইপ, টাইপ 2 দেখি। টাইপ 2 তে আমরা যেটি পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও কোয়ান্টাম সংখ্যা। তো আমরা যদি প্রথমে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে চাই, আমাদের কোয়ান্টাম সংখ্যা রয়েছে 4টি। একটি হচ্ছে এন, এটাকে আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে আমাদের প্রধান যে কক্ষপথ সেটি। অ্যান্ড এরপর আমরা বলতেছি এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। এরপরে রয়েছে এম, যেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং আরেকটি এস, স্পিনিং কোয়ান্টাম সংখ্যা অথবা কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো দেখো এগুলোর মধ্যে যদি আমরা একটু তুলনা করতে চাই, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হয়, এন ইকুয়ালস টু 1 2 3 এভাবে চলতে থাকে। এবং আমরা যদি এল নিতে চাই, এল কি হয়, এল এর মান সবসময় 0 থেকে n- পর্যন্ত হতে পারে, n-1 পর্যন্ত হতে, কি 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে। তারপর আমাদের কি আছে, আমাদের এম আছে। এম এর মান কি হয়, এম এর মান হচ্ছে জিরো সহ, প্লাস মাইনাস এল। ঠিক আছে, তার মানে এম আমার টোটাল কয়টা মান পাবো, এম এর আমি মান পাবো হচ্ছে 12+1, এতটি এম থাকবে আমার। ঠিক আছে, যদি ধরো যে এল ইকুয়ালস টু 3 হয়, তাহলে আমার এম ইকুয়ালস টু কি হবে, এম ইকুয়ালস টু হবে, এটা 3 বড় হয়ে যায়, 2 দিই এখানে। তাহলে এখানে কয়টা হচ্ছে, 2টা। তাহলে দেখো এল এর মান 2, সামনে একটা 2, 4, 4 একে 5, 5 টাইমের মান হওয়ার কথা। চলো দেখি হয় কিনা। -2 -1 0 1 +1 দিই, +2। দেখো 5টি হয়ে গেছে। এরপর আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটা কি হয় প্লাস মাইনাস হাফ হয়। ঠিক আছে। তো এরপরে যদি আমরা আর কিছু জানতে চাই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, যে আমাদের বিভিন্ন শক্তির ব্যাপারে, সেটা কিরকম, ধরো এন তম অরবিটাল, এনতম এনতম শক্তি স্তর, যেটা সরি এনতম অরবিট বা এনতম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি হবে, এনতম শক্তি স্তরে, অরবিটাল সংখ্যা, অরবিটাল কতটি হবে, n² হবে। তারপর এনতম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। ঠিক আছে। আবার দেখো, আমি যদি একটি সিঙ্গেল অরবিটালের কথা চিন্তা করি, সিঙ্গেল অরবিটালে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, 2টি। প্রত্যেকটা অরবিটালে শুধুমাত্র 2টি করে ধরতে পারে। যেমন ধরো আমরা কি জানি যে 1s1s2 2s2 2p6, 2p6 যে দিলাম, এই 2p6 এর মধ্যে কিভাবে আছে এগুলো, আছে এইভাবে যে 2px2 2py2 2p, যেটা তাহলে দেখো তো সবগুলো দুইটা দুইটা করেছে, ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে, এর বেশি কখনো থাকা সম্ভব না। ঠিক আছে। এন্ড আমরা আর কিছু জানতে পারি, যেমন ধরো যে কোন একটি উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, উপশক্তি স্তরের অরবিটাল, শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টি, উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 2l+1। ঠিক আছে, যেটা আমরা একটু দেখি, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি আমাদের অরবিটাল নির্দেশ করে। এন্ড দেন তাহলে দেখো উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে এতটি, তাই না, এবং প্রতিটি অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টি, জাস্ট সামনে 2 দিয়ে গুণ হবে, 12+। ঠিক আছে। এরপর আমরা একটা ছক দেখবো, এই ছকটা মুখস্থ করতে হবে, মুখস্থ ঠিক না, জাস্ট তোমরা যদি একবার মানে দেখতে পারো, বুঝতে পারো জিনিসটা কি।
তাহলে আশা করি আমাদের ওখানে ম্যাক্সিমাম এই 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 পার্ট থেকে বা এই টাইপ থেকে যেরকম প্রশ্ন আসবে সেগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা আমরা বিভিন্ন উপস্তরের আকৃতিগুলো যদি একটু দেখার চেষ্টা করি, সেগুলো কিরকম। এস এস এর আকৃতি কিরকম? এস এর আকৃতি হচ্ছে গোলাকার, গোলাকার বা ইংলিশে বলতেছি কি আমরা স্পেরিক্যাল। পি পি এর আকৃতি কি? পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি। ডি ডি এর আকৃতি কিরকম? ডাবল ডাম্বেল। এবং এফ এর আকৃতি খুব জটিল, এফ এর আকৃতি খুব জটিল। ঠিক আছে, এখন আমরা যদি কয়েকটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখি, এগুলো পরীক্ষায় খুব আসে। তার মধ্যে একটি হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম 2,4। তো ক্রোমিয়াম 2,4 হওয়ার কথা ছিল কি? দেখো আমি যদি লিখি 1s2, 24টা থাকে ক্রোমিয়াম, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে কয়টা হলো দেখো এখানে? 10টা 18টা হয়ে গেছে, কিন্তু আর লাগে কয়টা? 6টা। এখন কি হচ্ছে দেখো, এখন 3d এবং 4s এর মধ্যে তোমরা যদি একটু চিন্তা করো, আমরা যদি 3d এবং 4s নেই, 3d এর শক্তি কত? 3d, তাহলে কত হচ্ছে? 3 প্লাস 2, 5। এবং 4s কত হচ্ছে? 4 প্লাস 0 ইকুয়াল টু কত? 4। তাহলে দেখো 3d হচ্ছে 4s এর শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে। তাহলে 4s আমি দুটো ইলেকট্রন দিলাম, আর বাকি থাকতেছে 4টা। সেই 4টা কি 3d 4 হইতো। কিন্তু আমরা কি জানি যে ডি এর ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা হচ্ছে কয়টি? 10টি, এবং এস এর 2টি। এবং আমরা কি জানি যে ইলেকট্রন গুলো কোন অরবিটালে তোমার অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা অধিক স্থিতিশীল। তো আমি কি করতে পারি? আমি শেষের যে দুইটা ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন দিকে নিয়ে আসতে পারি। তো এটাকে আমি এভাবে লিখতে পারি 3d5 4s1। এটা অর্ধপূর্ণ, এটা অর্ধপূর্ণ, মানে কি অধিক স্থিতিশীল। সেম আমরা যদি কপারের কথা চিন্তা করি, কপার 29, এটা কি হয় দেখো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। কিন্তু ঠিক আছে, 18টা হয়ে গেছে আমার। এখন আমি কি করবো? 4s2 দিলাম। 4s2 দেওয়ার পর দেখো 20টা হয়ে গেছে, কপার 29। তাহলে এখানে কি 3d9 থাকার কথা, কিন্তু আমরা বললাম যে হয় 3d, মানে 3d9 এর চেয়ে বা 3d4 এর চেয়ে 3d5 বা ধরো 3d10 আমাদের অধিক স্থিতিশীল। তাহলে আমি কি করলাম? এই 4s থেকে একটা ইলেকট্রন সরাই নিয়ে 3d তে নিয়ে আসলাম। তাহলে কি লিখে যায় যে 3d10 এবং 4s1। তো চলো আমরা ম্যাথ সলভ করি। দেখো কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলেছে। কিভাবে? কোয়ান্টাম, মানে কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে। তো আমি একটু আগে তোমাদের একটা ছক দেখিয়েছিলাম, দেখো এই যে এই ছকটি, আমরা এখন এই ছকটি ইউজ করবো। তো দেখো এখানে অনেকগুলো আছে, আমরা এতগুলো দেবো না, জাস্ট 4টা কোয়ান্টাম সংখ্যা জানি, আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার জন্য দেবো। তোমরা চাইলে প্রধান কক্ষপথ এদিকে এলিমেন্ট দিতে পারো। তো আমাদের, আমি যেগুলো যেগুলো এখন মার্ক করবো সেগুলো তোমাদের মাস্ট বা ম্যান্ডেটরি দিতেই হবে। সেগুলোর মধ্যে একটা কি? একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই অংশটি, সরি কালারটা চেঞ্জ করে নিই। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা দিতে হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটি দিতে হবে। উপস্তর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, উপস্তরের অরবিটাল সংখ্যা, এটা দিতেও পারো নাও দিতে পারো, কারণ এখান থেকে কিন্তু আমরা অরবিটাল সংখ্যা জানতে পারি। এখানে 3টা আছে, একটা আছে, 3টা আছে, 5টা আছে। তো এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো, ঠিক আছে। দেন স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারপর এইটা। ঠিক আছে, তো চলো আমরা করি, সলভ করি, তাহলে বোঝা যাবে। তো এখানে কি ছিল দেখি, কত নাম্বার এটি? ডি শক্তি স্তর। তাহলে ডি কত? এ বি সি ডি, 4 নম্বর শক্তি স্তর। তো আমরা ডি এর জন্য হিসাব করি। তো ডি এর জন্য যদি হিসাব করি, আমাদের এন ইকোয়াল টু কত? এন ইকোয়াল টু হচ্ছে 4। এন ইকোয়াল টু 4 যদি হয়, তাহলে তারপরে আমাদের কি লাগবে? আমি যদি একটু ছকটা ভালো করে লিখি, এদিকে কি থাকবে? এদিকে থাকবে হচ্ছে এন, এন্ড তারপর এখানে কি থাকবে? আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। তারপর কি থাকবে? উপস্তর। তারপর কি থাকবে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম, একটু বড় করে দিই। এন্ড দেন স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা যেটাকে আমরা এস বলতেছি, দেন থাকার পর আমরা ফাইনালি কি পাবো? ইলেকট্রন পাবো। কারণ এই মানে একটা করে, মানে অরবিটালে কয়টা করে ইলেকট্রন আছে সেগুলো পাবো, পরে যোগ করে আমরা টোটাল ইলেকট্রন পেয়ে যাবে। তো এতটুকু তোমাদের পরীক্ষার জন্য জানলেই হবে। তো এন এর মান কত? এন ডি বলেছে, তার মানে এন মান 4। তখন এল এর মান কত? আমরা কি জানি? এল এর মান জিরো থেকে কি হয়? n-1 পর্যন্ত হয়।
তো আমরা কি 0 দিয়ে শুরু করব। এল যদি 0 হয় তাহলে উপস্থার কি, উপস্থার হচ্ছে এস, মানে কি 4s। তাহলে দেখো মানে এস কত, এস হচ্ছে 0, তাহলে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাও কি 0 হবে। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে এখানে একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে, তার মানে কি দুইটা, মানে একটা অরবিটাল আছে। তার মানে কি আমার একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, এবং দুইটা ইলেকট্রন কি থাকে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে এখানে কি দিতে প্লাস মাইনাস হাফ গেল। এখানে যদি প্লাস মাইনাস হাফ পাই তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা, প্লাস হাফ একটা মাইনাস হাফ একটা, তার মানে দুইটা ইলেকট্রন। একইভাবে এখন আমি যদি পরেরটা হিসাব করি, এখানে এখন দিব 1, 1 দিলে কি হবে 4p। পি এর জন্য এম এর মান কত, পি এর জন্য এম এর মান হচ্ছে 3টা। কি দেখো যে এখানে 1 আছে, তাহলে এখানে -1 0 +1। তাহলে এখানে কয়টা হবে দেখো, 3 ইনটু, তোমরা ভেবে দিতে পারো 3 ইনটু প্লাস মাইনাস হাফ। তাহলে দেখো কয়টা হচ্ছে, প্লাস মাইনাস হাফ মানে কি দুইটা করে আছে, কয়টাতে, 3টাতে। তাহলে 3 দুগুণে 6টা। এরপর দেখো আমি যদি 2 দেই তাহলে কত হচ্ছে, স্কেলের মধ্যে যদি 2 দিই তাহলে হচ্ছে 4d, তাই না, 4d। এখানে যদি 4d হয় তাহলে এখানে দেখো 2, 2 হলে কি -2 -1 0 1 2, পাঁচটা, তাহলে এখানে প্লাস দিয়ে প্লাস মাইনাস হাফ দিব। তাহলে দেখো এখানে দুইটা আসছে, মানে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, দুইটা ইলেকট্রন, পাঁচটা পাঁচটা অরবিটাল, তার মানে কত হচ্ছে 5 দুগুণে 10টা ইলেকট্রন। একইভাবে দেখো আমরা কি করব, 3 পর্যন্ত যাবে, কারণ আমরা কি জানি যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। n যেহেতু আমাদের 4, n-1 হচ্ছে 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত। তো আমরা এখানে 3 দেই, তাহলে কি হচ্ছে 3 দিলে 4f, কারণ s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তাহলে এখানে যদি 3 হয় তাহলে কি হচ্ছে দেখো -3 -2 -1 0 1 2 3। তাহলে কয়টা থাকতেছে দেখো, 1 2 3 4 5 6 7টা। তাহলে 7 ইনটু প্লাস মাইনাস হাফ, তাহলে কটা হয় 14টা। এখন কি করব, আমরা সিম্পলি যোগ করে দিব। যদি আমরা যোগ করি দেখো কত হয়, 14 আর 6 20 30 32টা। আমাদের টোটাল ইলেকট্রন কয়টা থাকতে পারে, 32টি। শেষ, এতটুকুই ফুল মার্কস। দেখো তাহলে ডি মানে কি চতুর্থ শক্তি আছে, চতুর্থ শক্তি স্তরে 32টি থাকতে পারে ম্যাক্সিমাম। তো আমরা তখন হিসাব করে দেখি যে 32 থাকতে পারে কিনা। আমরা কি জানি ম্যাক্সিমাম ইলেকট্রন কাউন্ট কত, 2n স্কয়ার। এখানে n কত, n হচ্ছে 4, তাহলে 2 টাইমস 4 স্কয়ার, 4 4 16, তাহলে কত হয় 16 দুগুণ 32। তাহলে দেখো মিলে গেছে। তারপর দেখো এখানে কি বলেছে যে 20 এবং 26তম ইলেকট্রন দুটি পলির বর্জনীতি মেনে চলে কিনা। তো পলির বর্জনীতি কি, পলি বা পাউলি তোমার যাই বলতে পারো, পলির বর্জনীতি হচ্ছে যে কোন একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা, চারটি কোয়ান্টাম সংখ্যা কি কি, এন, সরি, এন, এল, এম, এস, এই চারটি কখনো সেম হতে পারে না। যে কোনো দুটি মানে ইলেকট্রনের এই চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হবেই না। যদি এই তিনটাও সেম হয় শেষে ক্ষেত্রে স্পিন স্পিন সংখ্যা আমাদের আলাদা হয়ে যাচ্ছে। তো দেখি আমরা ওয়াই মৌলের জন্য 20তম এবং 26তম ইলেকট্রন বের করি। ওয়াই মৌলটি কি দেখো, 26, 26 মানে হচ্ছে আয়রন, তাহলে Fe26। এখন আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আয়রনের ইলেকট্রন বিন্যাস কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6। 18 পর্যন্ত গিয়ে আমরা থাকবো সবসময়ের জন্য, হ্যাঁ এটা মনে রাখবো, 18 পর্যন্ত গিয়ে থাকবো। তারপর 4s2 দিব, এন্ড তারপর 3d, দেখতে হবে কয়টা আছে। এখন দেখো এখান পর্যন্ত হয়েছে 18, এখানে দুটা 20টা, তাহলে এখানে কি বাকি 6টা এখানে চলে আসবে, তাই না। এখন যদি আমরা একটু হিসাব করি যে আমাদের 20 এবং 26তম, দেখো এখানে 18 পর্যন্ত হয়েছে। তাহলে আমি যদি জাস্ট এই 3d এবং 4s এর যদি একটু ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করি, তো এরকম হচ্ছে। ডি তে 5টা থাকে না, 1 2 1 2 3 4 5, এবং 4s কত, 4s এ থাকে 2টা। তাহলে দেখো এটা কি 3d 4s, তাহলে 4s এখানে আমাদের 3p6 পর্যন্ত 18টা হয়ে গেছে। তাহলে এই যে 19, এই যে 20, তাহলে আমার 20 নাম্বার কোনটা, আমাদের এইটা হচ্ছে 20 নাম্বার ইলেকট্রন। ঠিক আছে, তারপরে দেখো কি হচ্ছে, এবং 26 কি 20 এবং 26তম ইলেকট্রন করার চেষ্টা করছে। এখন দেখো এখানে আমাদের যে ইলেকট্রন গুলো যাবে প্রথমে একটা করে সিঙ্গেল অবস্থায় যাবে, 21 22 23 24 25 গেল। তারপর এখন উল্টা করে আসবে, এই যে 26। তাহলে এই যে ইলেকট্রনটি আছে এটি কত, এটি আমাদের 26 নাম্বার ইলেকট্রন। এখন আমরা 20 এবং 26 এর কি করবো, চারটি কোয়ান্টাম পারমাণু বের করবো। তো আমরা যদি প্রথমে 20 এর জন্য বের করি, 20 এর জন্য বের করবো, তাহলে এখানে দেখো n কত, 4s আছে, তার মানে কি n হচ্ছে 4।
এল এর কথা যদি চিন্তা করি, এল কত হবে? এল হবে 0, এস এর জন্য এল 0। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যদি এল এর জন্য, এম এর জন্য চিন্তা করি, এটা দেখো নিচের দিকে আছে, ম্যাগনেটিক মাইনাস হাফ। সরি 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 ম্যাগনেটিক কোয়ান্টাম, এটা স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ওই একটাই হবে, এস এর জন্য 0ই হবে। অ্যান্ড এস কি হবে? এস হবে মাইনাস হাফ। এখন যদি 26তম ইলেকট্রনের জন্য চিন্তা করি, এন কত? এন হচ্ছে 3। এল কত? এল হচ্ছে 2। ডি এর জন্য, ডি এর জন্য কত? ডি এর জন্য হচ্ছে 2। এন্ড এম কত? দেখো আমরা যদি হিসাব করে যাই যে এটা এখানে 5টা আছে তাই না? ডি এর মান কত? 2। তাহলে কি এটা -2 -1 0 1 2 এভাবে হিসাব করতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ধরবা। তো আমি কি দেবো এটাকে? এটাকে আমি এম এর মান দেবো -2। হ্যাঁ, এস কি হবে? দেখো এটা নিচের দিকে আছে, এস ইকুয়ালস টু -হাফ। তাহলে দেখো এটা পরিবর্তনীতি মেনে চলেছে কিনা দেখো, যে এন মিলেনি, এল এর মান মিলে যায়নি, এম এর মানও মিলে যায়নি, শুধুমাত্র এস মিলে গেছে। হ্যাঁ, তার মানে কি তিনটাই অমিল, তার মানে কি অবশ্যই পরিবর্তনীতি মেনে চলবে। এই ম্যাথে কি চেয়েছে? ওয়াই মৌলের 3p অরবিটালে উপস্থিত ইলেকট্রন সমূহ হুন্ডের নীতি মেনে চলে কিনা সেটাই আমাদের দেখাতে বলেছে। তাহলে আমি সৃজনশীল লেখার পূর্বে মানে শুরুতে আমাদের কি লিখতে হবে? হুন্ডের নীতিটা লিখতে হবে আমাদের। তো হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হচ্ছে যে প্রথমে ইলেকট্রন গুলো কি একমুখী হয়ে সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করবে, তাই না? এখন আমাদের সেটা ব্যাখ্যা করতে হবে ওয়াই মৌলের জন্য। তাহলে ওয়াই মৌল কি দেখো, তৃতীয় পর্যায়ে 16 নম্বর গ্রুপ। তো তৃতীয় পর্যায়ে 16 গ্রুপ, এটা হচ্ছে আমাদের সালফার। তো আমরা কি লিখতেছি? সালফার 16। সালফার 16 আগে ইলেকট্রন বিন্যাস করি আমরা, 1s2 2s2 2p6, 10টা হয়ে গেল। দেন কি দেখো 3s2 3p4। এখন এই যে 3p4 লিখলাম, আমরা এখন কি করবো? এই 3p4টাকে একটু দেখার চেষ্টা করি যেটা কিভাবে হয়। তো 3p4টাকে আমরা একটু ভেঙে লিখি। তো পি এর জন্য কয়টি থাকে অরবিটাল? 3টি। ঠিক আছে, তাহলে এটিকে আমরা দিচ্ছি কি 3px 3py 3pz। দেখো এখানে 4টা ইলেকট্রন আছে। তো প্রথমে কি করবে? মুন্ডার নীতি অনুযায়ী সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করবে, একটা, দুইটা, তিনটা। আর এরপর কি আরেকটা থাকে না, সেই একটা এখানে চলে আসবে। ঠিক আছে, যেখানে চলে আসলো, এটি হচ্ছে আমাদের হুন্ডা নীতি। জাস্ট এতটুকু, এর সামনে জাস্ট তোমরা হুন্ডা নীতির সংজ্ঞাটা দিবা, আর যা যা করলা তার যা যা ভাষা দিয়ে মানে ভাষা লিখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এই ম্যাথটি দেখো যে আব্বাও নীতি ব্যতিক্রম সেটা ব্যাখ্যা করতে বলছে এক্স, তাই না? এক্স কি 29। সো 29 কি? 29 হচ্ছে আমাদের কপার। আমি তোমাদের একদম এই এই টাইপের শুরুতেই বলেছিলাম। তো দেখো কপার 29 যদি আমরা লিখি, আচ্ছা তার আগে জানতে হবে আউফবাউ নীতিটা কি। আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন আগে কম শক্তি স্তর বা নিম্ন শক্তির অরবিটাল প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে যাবে। এবং অরবিটালের শক্তি আমরা কিভাবে মানে ডিটারমাইন করবো? সেটা হচ্ছে এন প্লাস এল দিয়ে। যেমন ধরো 3d, এটা যদি আমরা হিসাব করি তাহলে এন হচ্ছে 3 এবং ডি কত? ডি হচ্ছে 2, তার মানে 5। আবার আমরা যদি আবার লিখি দেখো 4p, 4p দেখো 4 প্লাস পি এর জন্য কত? পি এর জন্য হচ্ছে 1, দেখো এটাও 5। এখন এদের মধ্যে কার শক্তি কম? যার এন এর মান কম তার শক্তি কম, তার মানে ইলেকট্রন আগে 3d তে যাবে, পরে 4s এ যাবে। তো আগে আমাকে কপার ইলেকট্রন বিন্যাস যদি করি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়ে গেল। এন্ড দেন কি করবো আমরা? দেখো আমাদের আসে কি 3p এর পরে 3d এবং তারপরে 4s। এখানে 3d হচ্ছে 5 এবং 4s কত? 4s হচ্ছে 4। তাহলে 3d বেশি শক্তি সম্পন্ন এবং 4s কম শক্তি সম্পন্ন, সেহেতু আমরা কি হবে? 4s এ 2টা ইলেকট্রন যাবে এবং কি করবে? 3d তে 9টা ইলেকট্রন যাবে। কিন্তু আমরা একটু আগে কি পড়ে আসছি যে অধিক স্থিতিশীলতার কারণে এই 4s থেকে একটা ইলেকট্রন কি করবে? 3d তে চলে আসবে। তো এটা দেখতে কি রকম হবে? এটা হবে যে 3d10 এবং 4s1। একে অপূর্ণ মানে অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য কি করে? 4s এ না গিয়ে ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন কোথায় আসে? 3d তে আসে। ঠিক আছে, শেষের মানে সর্বশেষ ইলেকট্রন আমাদের দেখো 4s এ কিন্তু শক্তি কম, তার মানে কি সর্বশেষ ইলেকট্রন যেটি মানে সবার শেষের ইলেকট্রনটি 4s এ যাওয়ার কথা, কিন্তু অধিক স্থিতিশীলতা অর্জন করার লক্ষ্যে কি করে? সর্বশেষ ইলেকট্রনটি অধিক শক্তি সম্পন্ন 3d তে প্রবেশ করে। দেখো এখানে কি বলেছে যে উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা করো, এবং বলা হয়েছে যে n ইকুয়ালস টু 4। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা পূর্ণ করি তাহলে কি হচ্ছে? দেখো n ইকুয়ালস টু 4 হয় তাহলে কি 3d5 এবং 4s1। তো 3d5 4s1 কার সাথে
সম্পর্কযুক্ত। আমরা একটু আগে পড়ে আসছি ক্রোমিয়াম। তো আমরা যদি এটা ভালোভাবে লিখি, ক্রোমিয়াম 24। তো ক্রোমিয়াম 24 এর হওয়ার কথা কি ছিল? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 18টা হলো। তারপর কি 4:2 and 3d কত হয়? 4। দেখো এইখানে হচ্ছে 18টা আর্গন পর্যন্ত, এন্ড দেন হচ্ছে এখানে কি আছে? 2টা। তাহলে কটা আছে? 20টা। 20টা 4 24টা। 24টা হয়েছে। কিন্তু কেন ব্যতিক্রম, কেন 5 হলো? 5 হওয়ার কারণ হচ্ছে আমাদের ডি অরবিটাল বা যেকোনো অরবিটাল কি করে? অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে অধিক স্থিতিশীলতা অর্জন করে। সেজন্য কি হয়? এই 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে এসে কি হয়? 3d5 হয়ে যায় এবং 4s 1 হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যতিক্রম। ঘ নাম্বারে কি চেয়েছে? উদ্দীপকের ডি উপস্তরে উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলো অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সমূহ অভিন্ন হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, সেটা দেখাইতে বলছে। ওকে ফাইন। তো এখানে কি দেখো, ডিতে 5টা আছে। আমরা যদি 5টা নিয়ে কাজ করি, তো দেখো কি হচ্ছে, এটা কি আমরা 3D দিচ্ছি। 3D তে 5টা অরবিটাল থাকে। তাহলে 1টা 2টা 3টা, 1 2 3 4, 5টা অরবিটাল থাকে। এখন কি হয়, প্রত্যেকটা অরবিটালে প্রথমে একটা করে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন প্রবেশ করবে। তবে 1টা 2টা 3টা 4টা 5টা দিলাম। এখন কিন্তু দেখো এখানে এখানে 5টা ইলেকট্রন আছে, 5টা দিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আমরা যদি আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে চাই, তাহলে দেখো এই প্রথম ইলেকট্রন, ঠিক আছে, আমি এটাকে দিলাম জাস্ট, ধরে নাও যে E1, E2, E3, E4, E5। তো আমরা যদি E1 এর জন্য বের করতে চাই, তাহলে E1 এর জন্য আমাদের কি হচ্ছে, দেখো E1 এর জন্য n equals to 3, L equals to 2, D এর জন্য 2, and m equals to কি হচ্ছে, আমরা যদি একটু হিসাব করি, দেখো এখানে 3d আছে। d মানে কত? 2টা থাকলে কয়টা হয়? -2, -1, 0, 1, 2। তাই যদি হিসাব করি তাহলে -2, -1, 0, 1, 2। n কষ্ট কত? প্রথমটার জন্য হচ্ছে -2 এবং s কত? স্পিন কোয়ান্টাম সংখ্যা উপরের দিকে আছে, তো আমরা কি ধরলাম? প্লাস হাফ ধরলাম। শুধু হাফ দেওয়ার দরকার নেই, প্লাস হাফই দিবা। হ্যাঁ, প্লাস হাফই দিবা। এন্ড ইলেকট্রন 2, আমরা যদি 2 নাম্বার ইলেকট্রন যদি চিন্তা করি, তো দেখো সেম থাকতেছে n equals to 3, l equals to 2, বাট m equals to কি হচ্ছে? দেখো m equals to -1 হচ্ছে, s কিন্তু ঠিকই রাখতেছে প্লাস হাফ। আমরা যদি ইলেকট্রন 3 এর জন্য চিন্তা করি, n equals to 3, l equals to 2, m equals to 0, s equals to প্লাস হাফ। অ্যাগেইন আমরা যদি E4 এর কথা চিন্তা করি, E4 কি আসতেছে? দেখো n equals to 3, l equals to 2, m equals to 1 এবং s equals to কি হচ্ছে? প্লাস হাফ, সরি প্লাস হাফ। এবং E5 কি হচ্ছে? দেখো n equals to 3, l equals to 2, m equals to 2 এবং s equals to প্লাস হাফ। তাহলে তোমরা যদি এই জায়গাটুকু দেখো, সব ঠিক আছে, সব আনচেঞ্জড, শুধু আমাদের m চেঞ্জ হচ্ছে বারবার। তাহলে দেখো আমাদের প্রশ্নের সাথে কিন্তু মিলে গেছে। কি বলছে? যে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সমূহ অভিন্ন হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি হয়? ভিন্ন হয়। তো দেখো কি বলেছে, বি যেটি আছে, B7। তো 7 আমরা কিছু জানি নাইট্রোজেনের। তো নাইট্রোজেনের 7 ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা কি হয়? 1s2, 2s2, 2p3 এভাবে বের করতে চাই। তো আমরা ইলেকট্রন 1 এর জন্য যদি বের করি, ইলেকট্রন 1 এর জন্য কি হচ্ছে? n equals to 1, কারণ এটা কি? এটা হচ্ছে 1s এ আছে। এবং এস এর জন্য কি হচ্ছে? এস এর জন্য আমাদের এল এর মান 0 হয়ে যাচ্ছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি হয়? 0 এর জন্য 0ই থাকে। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে? প্লাস হাফ, কারণ প্রথমটা বলেছে উপরের দিকে। এন্ড দেন আমরা যদি এইটা চিন্তা করি, ইলেকট্রন 2 এর জন্য যদি চিন্তা করি, n ইকুয়ালস টু কত হচ্ছে? n ইকুয়ালস টু দেখো এখানে 2p আছে, তাহলে 2 এর জন্য 2 এবং p এর জন্য কত হচ্ছে? 1। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখো কত আছে? এটা ঊর্ধ্বমুখী আছে, তাহলে কি ম্যাগনেটিক কোয়ান্টাম, সরি, এটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হচ্ছে? আমরা যদি এইভাবে চিন্তা করি, এখানে দেখো এখানে পি কত? 1, 1 মানে কত? -1, 0, 1। তাহলে কি হচ্ছে? এখানে -1, এটাকে 0 ধরলাম, এটাকে 1 ধরলাম। তাহলে কি হচ্ছে? এটা 0 হচ্ছে এবং এস কি হচ্ছে? এস দেখো উপরের দিকে আছে যেহেতু, প্লাস হাফ। তাহলে দেখো এখানে আমাদের কি হয়েছে? এই দুটা মিলে গেছে, এই দুটা মিলে গেছে, কিন্তু এই দুটা মিলে যায়নি। তার মানে কি? এটা পলির বর্জন মেনে চলেছে। দেন কি বলেছে? উদ্দীপকের ছাত্রের লেখা ইলেকট্রন বিন্যাস দুটির সঠিকতা
উপযুক্ত কারণ সহ বিশ্লেষণ করতে বলেছে। ওকে, তো প্রথমটা আউবাউ নিয়মে লিখেছে, দ্বিতীয়টি হুন্ডে নিয়মে লিখেছে। তো আমরা দেখি চলো A19। তো আমরা যদি প্রথম ইলেকট্রন বিন্যাসটি দেখি এখান থেকে 3p6 3d1 পর্যন্ত গিয়েছে 19, তাই না? তো দেখো 1s2 2s2 2p6 3s2 3p, এটা s 3s2 3p6, 18টা হয়ে গেছে। এখন দেখো এরপর কি আসে, 3d আসে এবং 4s আসে। তাহলে 3d কত, 3 প্লাস ডি এর মান 2 মানে হচ্ছে 5, এবং 4s কত, 4 প্লাস 0 ইকুয়ালস টু 4। ইলেকট্রন কোথায় আগে যাবে, ইলেকট্রন আগে 4s এ যাবে, তাই না? কিন্তু এখানে দেখো কি করেছে, এখানে আগে 3d তে চলে এসেছে, তার মানে এই নিয়মটা ভুল। আগে কি হবে, আগে 4s এ যাবে, 3d 0 হবে। তার মানে প্রথমটা কি হচ্ছে, ভুল হয়েছে। এবং দ্বিতীয়টি দেখো চিন্তা করে আমি বলেছি যে এটা ভুল আছে। কারণ কি হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, বা B7 যদি চিন্তা করি, B7 কি হচ্ছে 1s2 2s2 এবং 2p3। এই যে 2p3 এটা কিভাবে হবে, হুন্ডে নীতি অনুসারে দেখো তো এইভাবে হবে, একটা দুইটা তিনটা। এটা যদি আমি 3p ধরি, এটা কি 3px 3py এবং 3pz। তিনটা ইলেকট্রন আছে, প্রথমে একটা সিঙ্গেল সিঙ্গেল করে যাবে, তারপর যদি এক্সট্রা ইলেকট্রন থাকতো এভাবে এভাবে, মানে হচ্ছে এভাবে 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 যেত, তাই না? কিন্তু আমাদের প্রশ্নে দেখো, প্রশ্নে যেটা উদ্দীপকে যেটা দেয়া আছে, ইলেকট্রন কিন্তু ওভাবে যায়নি। মুডের নিয়ম যেটা বলেছে সেটা কিন্তু আমাদের নীতি অনুসরণ করে চলেনি, তাই না? তাহলে কোনোটি সঠিক নয়। আমরা যদি আমাদের পরবর্তী টাইপ দেখি, টাইপ 3, দ্যাট ইজ বর্ণালী। বর্ণালীর ক্ষেত্রে আমরা কি কি হিসাব করতে হবে, আমাদের ডি ব্রগলির একটা সমীকরণ আছে, সেটা আমরা কি জানি যে 1/ল্যামডা। এখানে ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা ইকুয়ালস টু মিউ বার। মিউ বার কথাটার অর্থ হচ্ছে তরঙ্গ সংখ্যা, মানে একক দৈর্ঘ্যে কতটি তরঙ্গ আছে এইটা অ্যাকচুয়ালি। তো এখানে কি আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তার সাথে কি জেড স্কোয়ার গুণ, না নর্মালি জেড স্কোয়ার লাগে না, সবসময় হাইড্রোজেন দিয়ে দেয়, ঠিক আছে? তো এখান থেকে এবং আরো কিছু যদি আমরা জিনিস এখান থেকে চিন্তা করি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা যদি হিসাব করতে বলে, ধরো যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা সেটা হচ্ছে n2, মানে হাই, যেটা মানে উপরে থাকবে। তাহলে এটার জন্য n2 ইকুয়ালস টু n1 প্লাস 1। এখন দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের কি আছে, এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য এবং এটা কি তরঙ্গ সংখ্যা, দুইটা কি ব্যস্তানুপাতিক। তো আমাদের যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের কথা চিন্তা করতে বলে, যে আমাদের ল্যামডা ম্যাক্স, ল্যামডা ম্যাক্সের জন্য আমাদের কি কিরকম হবে, যে n2 ইকুয়ালস টু n1 প্লাস l। এবং এটা কিসের জন্য, যেহেতু আমাদের ল্যামডা ম্যাক্স হয়েছে বা তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্স হয়েছে, তাহলে এটা কি হচ্ছে, তরঙ্গ সংখ্যা কি হবে, মিনিমাম হবে। তার মানে কি আমাদের যে নিউ বার আছে সেটা কি, এটা মিনিমাম। এবং একই সাথে দেখো, আমাদের যদি ল্যামডা মিনিমাম হয়, তাহলে ল্যামডা মিনিমাম হলে আমাদের কোন সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের n2 আছে যেটা, n2 সেটা কি হবে, সেটা ইনফিনিটি বা অসীম হবে, ঠিক আছে? এটা 1, সরি, এটা 1 হবে। এবং এখানে এক্ষেত্রে কি হবে, এখানে যে আমাদের ল্যামডা বার আছে সেটা কষ্ট কি হবে, সেটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তো এগুলো দেখার পর এখন আমাদের আরো কিছু জিনিস যদি আমরা বেসিক শিখে নেই। আমাদের যে হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজ গুলো আছে, এই সিরিজটা কি, প্রথম যে সিরিজটা আছে সেটা হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজের জন্য n1 যেটি, n1 হচ্ছে 1, এবং n2 যেটি, n2 কষ্ট কত হবে, n2 কষ্ট 2 3 4, এইভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। এবং এইটি যে অঞ্চলে থাকবে সেটি হচ্ছে ইউভি অঞ্চল, ঠিক আছে? এটি আমাদের ইউভি অঞ্চলে থাকবে। আর 2 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে বামার সিরিজ, ইআর। বামার সিরিজের জন্য কি হবে, n1 ইকুয়ালস টু হবে 2, এবং n2 হবে কত, n2 হবে 3 4 5, এভাবে চলতে থাকবে। এবং এটি কি থাকবে, এটি অবশ্যই ভিজিবল, এটি ভিজিবল লিমিটে থাকবে। 3 নম্বরে যেটি থাকবে ক্যাশটেন সিরিজ, ধরো যে ক্যাশটেনের জন্য n1 কত হবে, n1 হবে 3,
এবং N2 কত হবে? N2 হবে 4, 5, 6 এভাবে চলতে থাকবে। এবং এটা কত দূর পর্যন্ত যাবে? এটা যাবে হচ্ছে IR, ইনফ্রারেড বা অবলোহিত। দেন 4 কি থাকবে? 4 হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট ফিটের জন্য N1 কত হবে? 4 এবং N2 কত হবে? N2 হচ্ছে 5, 6, 7 এমন চলতে থাকবে। এবং এটাও কি? এটাও IR এর মধ্যে পড়বে। এন্ড দেন 5 এ যদি চিন্তা করি, 5 এ থাকতেছে ফান্ড বা ফুন্ডও বলতে পারো, পি ফান্ড। পি ফান্ড সিরিজ মানে পিটা উজ্জ্ব থাকবে অ্যাকচুয়ালি। N1 ইকুয়ালস টু হচ্ছে 5 এবং N2 ইকুয়ালস টু হচ্ছে 6, 7, 8 এভাবে চলতে থাকবে। এবং এটা অবলোহিতের মতো পড়বে। এরপরে হামফ্রিজ আছে, এটা কিন্তু 5। এবারে হামফ্রিজ, হামফ্রি সিরিজের জন্য N1 কত? N1 হচ্ছে 6 and N2 কত? 7, 8, 9 এভাবে চলতে থাকবে। এবং এটাও কিসের মতো পড়বে? এটাও ইনফ্রারেড বা অবলোহিতের মতো পড়বে। এবং যে দৃশ্যমান যে আমাদের আলোক রশ্মিগুলো আছে সেগুলোর জন্য আমরা যদি লিমিট দেখতে চাই যে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কিরকম হয়, তো আমরা জানি কি 7টি রং, বেনি, আ, সহ, কলা। তো আমরা সেই হিসেব করে আগাবো, বা ইংরেজিতে যদি বলি ভিবজিওর। আমরা যদি প্রথমে বেগুনি নেই, বেগুন, বেগুনের তরঙ্গ আমরা এখানে কি হিসাব করবো? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা তো ফিজিক্সে পড়ে আসছো যে ই ইকুয়ালস টু কি ছিল? ইকুয়ালস টু ছিল hc/λ। তোমরা দেখো তো আমাদের শক্তি কি? শক্তি হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাই নয় কি? তাহলে কি যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তত শক্তি কমে যাবে। তাহলে দেখো বেগুনের জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত? বেগুনির দেখো, বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম হবে, তার মানে কি বেগুনি রঙের শক্তি সবচেয়ে বেশি। তো বেগুনি রঙের জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, সবকিছু ন্যানোমিটারে হবে। তারপরে বেনি, নীল, যদি নীলে চিন্তা করি, নীলের জন্য কত হচ্ছে? 425 থেকে 450 ন্যানোমিটার। বেনি আ, আসমানের জন্য যদি দেখি তাহলে আসমানের জন্য কত হচ্ছে? 400, 450 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। এটা 25। বেনি আ স, তারপর সবুজ, সবুজের জন্য কত হচ্ছে? সবুজের জন্য 500 থেকে 575। তোমরা চাইলে এখানে কি কি করতে পারো? 451 দিতে পারো, এখানে তোমরা 499 দিয়ে শুরু করতে পারো, ইচ্ছা, একই জিনিস। তারপর হলুদ, হলুদ কি? হলুদ হচ্ছে 575 থেকে 590 এত ন্যানোমিটার। তারপরে আ সহ, তারপরে কমলা, কমলার জন্য কত? কমলার জন্য হচ্ছে তোমাদের ধরো 590 থেকে 647, এটা জাস্ট একটু ব্যতিক্রম, মানে অড নাম্বারে চলে আসে, এত ন্যানোমিটার। এবং শেষে লাল, তাহলে লাল রঙের দেখো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার মানে কি লাল রঙের শক্তি সবচেয়ে কম, 647 থেকে 780 ন্যানোমিটার। লাল রঙের শক্তি কম মানে কি লাল রঙের প্রত্যেক মানে একক দৈর্ঘ্যে এর হচ্ছে তরঙ্গ সংখ্যা অনেক কমে থাকে। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে যে আমরা তিনটা পড়ছি, ইউভি, ভিজিবল, আইআর, এদেরও যদি আমরা একটু আইআরটা জেনে নিতে চাই যে কার রেঞ্জটা কত দূর। তো ইউভি লাইটের জন্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, 10 থেকে 380 ন্যানোমিটার। ভিজিবলের জন্য কত? ভিজিবল হচ্ছে 380 থেকে 780, অনেক সময় 400 থেকে 800 পর্যন্ত লেখা হয়। অ্যান্ড দেন কি আমাদের ইনফ্রারেড আছে বা অবলোহিত, অবলোহিত কত? 780 থেকে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। হ্যাঁ, এটার জন্য এই একটাই। তো আমাদের যদি বলে যে কোন একটা উদ্দীপক দিয়ে বলে যে এটা কোন রেঞ্জে থাকবে বা কোন কি বলে সিরিজে থাকবে, তখন সেটা বের করা যাবে। তো আমরা যদি প্রথম প্রশ্নে আসি, দেখো উদ্দীপকের ইলেকট্রনটির ধাবান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে? বর্ণ দেখতে চাইছে, তার মানে বর্ণ যেহেতু
দেখতে চেয়েছে, তাহলে এটা কি হবে? এটা দৃশ্যমান হবে, সেটা বোঝাই যাচ্ছে। দৃশ্যমানের যে আমাদের 7টা ভাগ আছে, সেই 7টা ভাগের মধ্যে কোনটাতে পড়বে সেটা আমাদের দেখার পালা। ঠিক আছে, তো চলো আমরা বের করি। আমরা যেহেতু রিডবার্গের সমীকরণটা দেখে এসেছি, তো আমরা কি করবো? 1/λ বের করবো। 1/λ কষ্ট কি? 1/λ হচ্ছে আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তাই না? তো এখন দেখো আর এইচ কত? আর এইচ হচ্ছে 10, 96, 78। এটা কিসের জন্য 10, 96, 78? 10, 96, 78 সেন্টিমিটার, মানে পার সেন্টিমিটার। এত পার সেন্টিমিটার, যেহেতু এটা কি 1/λ আছে, মানে ল্যামডার একক কি মিটার বা সেন্টিমিটার, যেহেতু 1/, আছে তার মানে কি পার সেন্টিমিটার। তো 10, 96, 78 সেন্টিমিটারে। আর যদি তোমরা এটা করতে চাও, কি বলে, তো দেখো 10, 96, 78। এখন দেখো উদ্দীপকটা করি একটু। উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তর, ইলেকট্রনটি কোথায় থেকে কোথায় এসেছে দেখো। এটা হচ্ছে এ বি সি ডি ই, তাই না? মানে 5টা আছে, তাহলে দেখো 5 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে। কোথায় আসছে? 5 থেকে 2 আসছে। তাহলে কি হবে দেখো? 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। তারপর দেখো, তাহলে এটা যদি হিসাব করি আমরা, কত আসে? দেখো এটা আসে 23032.38। এটা কি হবে? এত সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটাকে যদি আমরা 1 ভাগ অ্যান্সার করি, তাহলে কি আসতেছে দেখো? 4.34 ইন্টু 10⁻⁻5, এত কি হচ্ছে? এত সেন্টিমিটার। এখন কি করবো? আমরা এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব, সরি ন্যানোমিটারে নিয়ে যাব। তো সেন্টিমিটারকে ন্যানোমিটারে কিভাবে নিয়ে যাব? একটা জিনিস খেয়াল করো, যে সেন্টিমিটার থেকে মিটারে যেতে কতটুকু করা লাগে, মানে সেন্টিমিটার বড় নাকি মিটার বড়, আবার সেন্টিমিটার বড় নাকি ন্যানোমিটার বড়। দেখো 1 ন্যানোমিটার কত? 1 ন্যানোমিটার ইকুয়ালস হচ্ছে 10⁻⁹ মিটার। আবার দেখো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার হচ্ছে 10⁻⁻2 মিটার। তাহলে দেখো এখান থেকে কিন্তু 2 কমে যাচ্ছে, তার মানে কি এক এক ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁻7 সেন্টিমিটার। তো আমরা কি করব? এটাকে 10⁻⁻7 দিয়ে ভাগ দিব, ডিভাইড বাই 1 ইন্টু 10⁻⁻7, 434, 434.17 এত ন্যানোমিটারে চলে আসতেছে। তাহলে 434, এটা এত ন্যানোমিটার দেখো কার জন্য? 434 কোথায় আছে? তো 434 এখানে আছে, তার মানে কি অবশ্যই নীল বর্ণের জন্য। বর্ণ কি হবে? বর্ণ কি হবে? নীল বর্ণ। পরের প্রশ্নে দেখো এ এর মান নির্ণয় করতে বলছে, যেটা ন্যানোমিটারে দেওয়া আছে। তো এই এ এর মানটা অ্যাকচুয়ালি কি? এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তো চলো আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিয়ে আসি। তো তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করবো? 1/λ ইকুয়ালস টু কি? রিডবার্গের ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। রিডবার্গের ধ্রুবক হচ্ছে 10, 96, 78। তার সাথে দেখো 1/, এখন দেখো n1 n2 যদি আমরা বের করতে চাই, আমাদের এই কেসে n1 কত? n1 কিন্তু দেখো 1-এই আছে। এর কথাটা চিন্তা করো, এই যে এই গ্রাফ, মানে এই গ্রাফটার কথা বাদ দাও, জাস্ট এর কথা চিন্তা করো। এটা কোথায় আছে দেখো? 1 থেকে 4-এ আসতেছে, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে? এটা 1/1 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তো আমরা যদি এটা হিসাব করি, কি হয় দেখো? 10, 96, 78 ইন্টু 1 মাইনাস 1/16। তো এটা হিসাব করলে কত আসে দেখো? 102832.125, এত কি হচ্ছে? সেন্টিমিটার ইনভার্স। তো এটাকে আমরা যদি 1 ভাগ আনসার করি, তাহলে কত আসে দেখো? 9.725 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। এটাকে কি করতে হবে? ন্যানোমিটারে নিয়ে আসতে হবে। দেখো উদ্দীপকে কিন্তু ন্যানোমিটার দেওয়া আছে। তোমরা কি করবো? 10⁻7 দিয়ে ভাগ করে দেবো। কেন ভাগ করবো আমি যদি আবার একটু বলি, আমরা কি জানি 1 মিটার ইকুয়ালস টু 10⁻⁹ ন্যানোমিটার। আবার আমরা কি জানি যে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু কি হচ্ছে? 1 সেন্টিমিটার ইকুয়ালস টু
10⁻², এত মিটার। তাহলে দেখো এখান থেকে 2 চলে গেল, তাহলে কি 7 থাকে, তাহলে 7 দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে ডিভাইডেড বাই 1 ইন্টু 10⁻⁷, বা তোমরা 10⁻7 দিয়ে গুণ করতে পারো। যদি 10⁻10⁻7 দিয়ে ভাগ করবা, অথবা 10⁻7 দিয়ে গুণ করবা, তার কত হচ্ছে 97.25, 97.25 এত ন্যানোমিটার। তো হয়ে গেল, এর মান বের করতে পেরেছি আমরা। ঘ নাম্বারে দেখো, উদ্দীপকে উল্লেখিত বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়পূর্বক আলোচনা করতে বলছে। তো দেখো আমরা এখানে যেটি পেয়েছি 97.25, এই যে 97.25 পেলাম, দেখো এখন দেখতে হবে যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে। তো এটা কোন রেঞ্জের মধ্যে পড়েছে, দেখো 97.25 কিন্তু আমাদের ইউভির মধ্যে পড়ে। তো ইউভির মধ্যে পড়ে, এখন হচ্ছে ইউভি রশ্মির আমাদের কিছু ব্যবহার জানতে হবে। তো ইউভি রশ্মির ব্যবহার, তো তোমাদের কি 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 দেখতে হবে, জাল টাকা শনাক্তকরণ, জাল টাকা, জাল পাসপোর্ট, জাল টাকা, জাল পাসপোর্ট, এন্ড দেন হচ্ছে ইউভি রশ্মি, আইআর রশ্মি, নিয়ার আইআর, ফার আইআর, মিডল আইআর, এইগুলো করতে হবে। এন্ড একই সাথে তোমাদের আইসোটোপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কোন কোন আইসোটোপ কোন ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের একটু বই থেকে পড়তে হবে। তো ধরো আমি যদি তোমাদের ইউভি রশ্মির ইউজ বলি, তাহলে কি হচ্ছে, দেখো তোমাদের স্পেকট্রোস্কোপিতে ইউজ করা হয়, ওষুধ ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ ইউজ করতে হয় এটা। তারপর লেবেলের ক্ষেত্রে ইউজ করা, মানে লেবেল তৈরি করা। ইউভি রশ্মি কেন ব্যবহার করা হয়, জাল টাকা, জাল পাসপোর্টে শনাক্ত করতে ব্যবহার করা হয়, কোনো কিছু শুকাইতে ব্যবহার করা হয়, বা ধরো যে তুমি ইউভি লেজার ইউজ করা হয় কোনো কিছুর উপর মার্ক করার জন্য, ঠিক আছে, বা কোনো একটা মেটালের উপর তুমি একটা মার্ক করবা, পার্মানেন্ট মার্ক করবা, এই জন্য ইউভি রশ্মি ইউজ করা হয়। তো বইয়ে আছে এগুলো, এগুলো পড়ে নেবে। ইউভি জাল টাকা শনাক্তকরণ অবশ্যই আসবে পরীক্ষায়, আইআর এটা এমসিকিউতে আসবে, আইসোটোপ এগুলো এমসিকিউতে আসবে। দেখো এখানে বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে উহার ক্ষেত্র বিশ্লেষণ করতে বলেছে। তো দেখো আমরা বের করি, 1/λ কি 1/λ আর এইচ 1/n1² মাইনাস 1/n2²। আর এইচ কত, 10, 96, 78। এখন দেখি n1 কত, দেখো এটা কত, এটা 1, 2, 3, 4, 4 থেকে 3 এসেছে। 4 থেকে 3 আসলে এটা বোঝাই যায়, তুমি আগে থেকেই বলতে পারবে যে এটা কোথায় আসতেছে, 4 থেকে 3 আসতেছে, তার মানে কি n1 এর মান 3। n1 এর মান যদি 3 হয়, তাহলে এটা কোন সিরিজ বলো দেখি। n1 এর মান যদি 3 হয়, তাহলে দেখো এটা কি প্যাসকেল সিরিজে চলে আসে। প্যাসকেল সিরিজে কি হয়, ইনফ্রারেড। তো তুমি মানে ল্যামডার মান বের না করেই বলতে পারো। তো তোমাদের যেহেতু মানে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় পূর্বক বলেছে, তো তোমাকে এখানে নির্ণয় করতে হবে 1/3² মাইনাস 1/4²। তাহলে দেখো 10, 96, 78, আচ্ছা আমি একবারে বের করি ক্যালকুলেটরে, 5331.57 এত সেন্টিমিটার ইনভার্স। তো এটাকে যদি আমরা 1 ভাগ আনসার করি, তাহলে আসে 1.87, 1.87 10⁻⁻4 এত সেন্টিমিটার। এবং এটাকে আমরা কি করবো, 10⁻⁻7 দিয়ে ভাগ, অথবা 10⁻7 দিয়ে গুণ। তো আমি 10⁻7 দিয়ে গুণ দিয়ে যদি, তাহলে আসে 1875, 1875.6 এত কি হয়, তো এখানে একটা 6 দিয়ে দাও। হ্যাঁ, এত এত কি হচ্ছে ন্যানোমিটার। 1875 ন্যানোমিটার কার জন্য হয়, তোমার আগে এখন মুখস্থ করতে হবে না যে 1875 অ্যাকচুয়ালি কার জন্য হয়, তুমি জানো যে এটা কি, আমার এটার n1 হচ্ছে 3, 3 তে চলে এসেছে, কোথায় থাকে থাক 3 তে চলে এসেছে, তার মানে কি এটা অবশ্যই অবশ্যই প্যাশন সিরিজ। প্যাশন সিরিজের জন্য কি হয়, ইনফ্রারেড রে হয়। তো তুমি জাস্ট এখানে লিখে দেবে ইনফ্রারেড। এখন ইনফ্রারেড এর কাজ কি, যে তোমার চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়, তা মাংসের যে জমাট, বেশি জমাট যদি পারে সেখানে ইউজ করা হয়। নিয়ার আইয়ার হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ, মানে রক্তের ইয়ে ক্ষরণ না, মানে রক্তে হিমোগ্লোবিন বা অক্সিজেন কি পরিমাণ আছে এটা করা হয়। সিটি স্ক্যানের ইউজ করা হয়। তারপর তোমার নবজাতকের মস্তিষ্কের যে স্ক্যান, মানে কি কোথায় ক্ষত আছে না আছে এগুলো নির্ণয় করার জন্য আমাদের আইআর বা ইনফ্রারেড রে ব্যবহার করা হয়। এমনকি আমাদের যে টিভি রিমোট আছে, সেই টিভি রিমোটে কিন্তু ইনফ্রারেড রে ব্যবহার করা হয়।